দেখো, আজ তোমাদের যে পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা সেই চ্যাপ্টারের পরবর্তী অংশ আমরা আলোচনা করছি। আগের ভিডিওতে আমরা দেখলাম, কিছুটা আলোচনা করেছি, পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ আলোচনা করছি। দেখো, আমাদের দেহে কাজে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কোবাল্ট এই মৌলগুলো খুবই প্রয়োজনীয়। এই যে মৌলগুলোর নাম বললাম, এগুলো কিন্তু আমাদের জীবদেহ গঠনের জন্য খুব প্রয়োজন। এদের মধ্যে এদের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেরকম 4টি ধাতু সম্বন্ধে আমরা আলোচনা করব। সেগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন। সরাসরি এই ধাতুগুলো কাজে লাগাতে পারে না, শরীরে এসব ধাতুদের নানা যৌগ থাকে। আমি দেখো তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে ধাতুগুলো বা অধাতুগুলো কিন্তু সরাসরি আমাদের শরীরে থাকে না, সেগুলো কোনো না কোনো যৌগ রূপে কিন্তু আমরা শরীরে থাকে এবং আমরা আমাদের শরীরে কাজে লাগাতে পারি। তো প্রথমেই দেখো আয়রন বা লোহা। মানুষ সহ বিভিন্ন প্রাণীর রক্ত তৈরি করতে আয়রন খুবই প্রয়োজনীয়। আর আমাদের শরীরে যদি আয়রনের অভাব হয় তাহলে কিন্তু আমাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। আয়রন খনিজ মৌলটির অভাবে আমাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয়। রক্তের লোহিত কণিকায়, রক্তের 3টে কণিকা, লোহিত কণিকা, শ্বেত কণিকা আর অনুচক্রিকা। তার মধ্যে লোহিত কণিকায় হিমোগ্লোবিন ফেরাস আয়ন ছাড়া গঠিত হতে পারে না। রক্তের লোহিত কণিকায় যে হিমোগ্লোবিন থাকে এটাও কিন্তু একটা আয়রন গঠিত যৌগ। এখানে কি আয়রনটা ফেরাস আয়ন অর্থাৎ Fe2+ হিসাবে থাকে। মাতৃদেহে ভ্রূণের বৃদ্ধির ক্ষেত্রে লোহা বিশেষ ভূমিকা পালন করে। যখন মায়ের পেটের মধ্যে ভ্রূণ থাকে সেটার যে বৃদ্ধি ঘটে তার জন্য কিন্তু লোহা খুব গুরুত্বপূর্ণ। তার জন্যই যারা গর্ভবতী মহিলা তাদেরকে কিন্তু আয়রন ট্যাবলেট দেওয়া হয় খাওয়ার জন্য, যাতে ভ্রূণের বৃদ্ধি ভালোভাবে হয়। দেখো, এর পরের মৌল হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমাদের হাড়ের গঠনে এবং দাঁতের গঠনে খুবই প্রয়োজন। তাহলে আমাদের হাড় আর দাঁতকে কিন্তু স্ট্রং রাখার জন্য ক্যালসিয়াম খুবই প্রয়োজন। ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে কিন্তু হাড়ের ক্ষয় হতে পারে। এরপর দেখো, কোষের বিভিন্ন কাজের জন্য ক্যালসিয়াম প্রয়োজন। হাড় দাঁতের গঠন ছাড়াও ক্যালসিয়াম বিভিন্ন কাজে প্রয়োজন হয়। হৃদপেশির কাজের নিয়ন্ত্রণে ক্যালসিয়াম সাহায্য করে। আমাদের যে হৃদপেশি আছে, হৃদপিণ্ডের মধ্যে যে হৃদপেশি আছে তার কাজ নিয়ন্ত্রণ করার জন্য ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের আসছে সোডিয়াম। দেখো, সোডিয়ামটা Na+ আয়ন হিসেবে থাকে এবং দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে সোডিয়ামটা Na+ আয়ন হিসেবে অন্য কোনো আরেকটা মৌলের সঙ্গে যুক্ত হয়ে একটা যৌগ তৈরি করে এবং আমাদের শরীরে থাকে। দেখো, সোডিয়াম আয়ন মানুষের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। দেখবে বলে ব্লাড প্রেশার, রক্তচাপ কিন্তু সোডিয়াম আয়ন নিয়ন্ত্রণ করে। বাড়িতে শুনে থাকবে কারোর যদি উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই ব্লাড প্রেশার হয়ে যায় তাদেরকে কিন্তু নুন খেতে বারণ করে। নুনের মধ্যে আমাদের কি থাকে, নুনের সংকেত আমরা পড়েছি, লবণের সংকেত হচ্ছে NaCl। দেখো দেখো, সোডিয়াম কিন্তু আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। তার জন্য যাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায় তাদেরকে কিন্তু নুন কম খেতে বলে। কেন? কারণ দেখো, নুনের মধ্যে কিন্তু সোডিয়াম থাকে। তাহলে এমনিতেই রক্তচাপ বেশি, আবার যদি বেশি বেশি করে নুন খায় তাহলে আমাদের শরীরে সোডিয়ামটা আরও বেশি হয়ে যাবে এবং রক্তচাপটা কিন্তু আরও বেড়ে যাবে। তাহলে যাদের রক্তচাপ বেশি হয়ে যায় বা হাই ব্লাড প্রেশার হয়ে যায় তাদেরকে কিন্তু তার জন্য নুনটা কম খেতে বলে, কারণ নুনের মধ্যে আমাদের সোডিয়াম আয়ন থাকে। দেখো, NaClটা কেমনভাবে থাকে, Na+Cl-। তাহলে দেখো, আমরা সোডিয়াম আয়ন থাকে Na+ সোডিয়াম আয়ন আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আমাদের শরীরের স্নায়ুর প্রধান কাজ হলো মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড ও দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করা। এই কাজে সোডিয়াম, দেখো স্নায়ুর মাধ্যমেই তো ধরো তোমাদের কোথাও একটা পিঁপড়ে কামড়ালো, তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারলে কি করে? যেখানে তোমার পায়ে পিঁপড়ে কামড়ালো সেখান থেকে কিন্তু স্নায়ুর মাধ্যমে আমাদের সংবেদনটা পৌঁছে যায় মস্তিষ্কে এবং সেখান থেকে আবার আমাদের যে পিঁপড়েটা কামড়িয়েছে সেটা কিন্তু মস্তিষ্ক আমাদের বুঝতে সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে সংবেদনটা আমাদের মস্তিষ্ক থেকে আবার পায়ে চলে আসে। এটা কিন্তু আমাদের স্নায়ুর মাধ্যমে ঘটে। তাহলে এই স্নায়ুর কাজে কিন্তু সোডিয়াম আয়ন গুরুত্বপূর্ণ, Na+ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে পরবর্তী যে আমরা পড়বো সেটা হচ্ছে পটাশিয়ামও স্নায়ুর কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে আর হৃদপেশির স্পন্দন ঠিক রাখতে সাহায্য করে। এরপরে দেখো যে এই যে বিভিন্ন ধাতু বা খনিজ মৌলগুলো আমাদের শরীরে কাজে লাগছে সেগুলো আমরা কি উৎস থেকে পেয়ে থাকি। দেখো, ছোট মাছ খাওয়া শরীরের জন্য ভালো। কেন বলে? কারণ সেখান থেকে কিন্তু আমরা একটা ধাতব জিনিস পাই।
দেখো যখন ছোট মাছ আমরা ভেজে খাই আমরা কিন্তু ধাতব ক্যালসিয়ামটা সরাসরি পাই না, কিন্তু যে মাছের হাড়ের গুঁড়োগুলো খাই মাছের হাড়ের মধ্যে কিন্তু আমাদের ক্যালসিয়ামের একটা যৌগ থাকে, সেই ক্যালসিয়ামের যৌগটা আমরা শরীরে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সেখান থেকে ক্যালসিয়াম পেয়ে যাই। যেমন তার মধ্যে থাকে মাছের হাড়ের মধ্যে থাকে ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 2। এই ক্যালসিয়াম ফসফেটের মধ্যে ফসফেটটা হলো ক্যালসিয়ামের যৌগ, তাহলে যদি আমরা মাছের হাড়ের গুঁড়োগুলো খাই সেখান থেকে তাহলে এই যৌগটা পাই, এই যৌগটা থেকে আমরা আমাদের শরীরে ক্যালসিয়ামটা পেয়ে যাই। তার জন্যই বলে কিন্তু ছোট মাছ খাওয়া ভালো, আর যদি আমাদের শরীরে ক্যালসিয়াম ভালো থাকে তাহলে আমাদের হাড় দাঁত ভালো থাকবে। আবার দেখবে ডাক্তারবাবু মাকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে দিয়েছেন কেন? ক্যালসিয়াম ট্যাবলেটে থাকে ক্যালসিয়াম কার্বনেট যৌগটা থাকে, আরও কিছু যৌগ থাকে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3। তাহলে ক্যালসিয়াম ট্যাবলেট খেলে এই যৌগটা আমরা পাই, তাহলে এই যৌগটা থেকে কিন্তু আমরা ক্যালসিয়ামটা পেয়ে যাই, যা আমাদের হাড়কে শক্তিশালী রাখতে সাহায্য করে। দেখো মাদেরকে কেন খেতে বলে, এমনিতেই কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদের হাড়ের একটু দুর্বল হয়, একটু কমজোরি হয়, তার জন্যই কিন্তু মেয়েদেরকে ক্যালসিয়াম ট্যাবলেটটা খেতে দেওয়া হয়। এরপরে আমাদের দেখো মেটে বা লিভার যে আমরা খাই, মাংসের যে মেটে বা লিভার, মাংসের মেটেটা দেখবে অনেকে খেতে খুব ভালোবাসে। মেটের থেকে আমরা মেটেটা হচ্ছে একটা আয়রনের যৌগ, তাহলে সেই আয়রন যৌগ থেকে কিন্তু আমরা শরীরে আয়রনটা অর্থাৎ লোহাটা পেয়ে যাই। তাহলে সরাসরি না পেলেও কিন্তু এই যৌগ একটা আয়রনের যৌগ পাই, সেখান থেকে কিন্তু আমরা শরীরে আমরা আয়রনটা বা লোহাটা পেয়ে যাই মাংসের মেটে খেলে। এরপরে দেখো জীবজগতের সৃষ্টি ও অস্তিত্ব রক্ষায় জৈব যৌগের ভূমিকা। জৈব যৌগ আমাদের কি ভূমিকা পালন করে? দেখো প্রাণ সৃষ্টির সময় আমি আগে বললাম যে জল আমাদের খুবই প্রয়োজন, জল ছাড়া পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। সেরকম জলের পাশাপাশি আমাদের আরও কিছু ধাতব আয়ন এবং কিছু জৈব যৌগ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে জৈব যৌগগুলো না থাকলে, জল না থাকলে যেমন প্রাণের সৃষ্টি হতো না, সেই জৈব যৌগগুলো না থাকলে কিন্তু প্রাণের সৃষ্টি হতো না। সেই জৈব যৌগগুলো কি দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা লিপিড, নিউক্লিক অ্যাসিড। এছাড়াও এগুলো তো এগুলো আমাদের প্রাণ সৃষ্টি করার জন্য প্রয়োজন হয়েছে, তাছাড়াও আমাদের দেহটাকে গঠনের জন্য অর্থাৎ দেহটাকে রক্ষা করার জন্য। শুধু তো প্রাণ সৃষ্টি হলেই হবে না, সেটাকে রক্ষা করতে হবে, সেটাকে গঠন করতে হবে যাতে তার বৃদ্ধি হয়। তার জন্যও কিন্তু আমাদের এই জৈব যৌগগুলো প্রয়োজন, সেগুলো হচ্ছে শর্করা, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন। তাহলে প্রাণ সৃষ্টি করার জন্য এই জৈব যৌগগুলো প্রয়োজন। আবার প্রাণ সৃষ্টিতে হয়ে যাওয়ার পরে সেই দেহটাকে গঠনের জন্য, দেহটাকে রক্ষা করার জন্য, দেহের বৃদ্ধির জন্য কিন্তু এই জৈব যৌগগুলো প্রয়োজন। তাহলে আমরা বলতে পারলাম যে জীবজগতের সৃষ্টির জন্য বা অস্তিত্ব রক্ষার জন্য জৈব যৌগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে দেখো আমরা আলোচনা করব জীবদেহ ও ভূত্বকের গঠনে মৌলের পরিমাণের পার্থক্য দেখা যায় কেন। জীবদেহে যে মৌল যেমন পরিমাণে থাকে ভূত্বকের মধ্যে কিন্তু আলাদা পরিমাণে থাকে, কেন সেটা হয়? আমাদের দেহ গঠন ও দেহ রক্ষার জন্য প্রয়োজন কোন কোন জৈব যৌগগুলো আমি আগেও বললাম। দেখো শর্করা, প্রোটিন, ফ্যাট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আর ভিটামিন, এগুলো কিন্তু আমাদের দেহ গঠন ও দেহ রক্ষার জন্য প্রয়োজন। আবার এসব জৈব যৌগ গঠনের জন্য কোন কোন মৌলগুলো প্রয়োজন? এই যে শর্করা, প্রোটিন, ফ্যাট, এই যে জৈব যৌগগুলো কোন কোন মৌল থেকে তৈরি হয়? আমি বলেছিলাম যে জৈব যৌগ বা অজৈব যৌগ কোন মৌল মিশিয়েই তৈরি হয়। তাহলে কোন কোন মৌল প্রয়োজন? এই জৈব যৌগগুলো তৈরি হতে আমাদের লাগে জৈব যৌগ, অর্থাৎ সেখানে কার্বন থাকবেই, আমি বলেছি। তাছাড়া আর কি কি থাকে দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে এই মৌলগুলো মিলে কিন্তু আমাদের এই যৌগগুলো তৈরি হয়, যেগুলো আমাদের দেহ রক্ষার জন্য বা দেহ গঠনের জন্য প্রয়োজনীয়। আবার প্রোটিন অণু, নিউক্লিক অ্যাসিড ও ছোট ছোট জৈব অণু তৈরিতে প্রয়োজন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস। আবার যে আমাদের শরীরে নিউক্লিক অ্যাসিড থাকে বা আরও যে ছোট ছোট বিভিন্ন জৈব অণু থাকে সেগুলো তৈরি করার জন্য আমাদের প্রয়োজন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস। তাহলে জীবদেহ এসব মৌল দিয়ে তৈরি যৌগের প্রাচুর্যের জন্যই জীবদেহ ভূত্বকের মৌলের পরিমাণে পার্থক্য হয়। তাহলে জীবদেহ দেখো এই যৌগগুলো থাকছে, তাহলে এই যৌগগুলোর মধ্যে দেখো মেন কোন মৌলগুলো আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে জীবদেহে কিন্তু এগুলোর প্রাচুর্য বেশি, আবার ভূত্বকে অন্য মৌলের প্রাচুর্য বেশি। তার জন্য কিন্তু জীবদেহ ভূত্বকের গঠনে মৌলের পরিমাণের পার্থক্যটা হয়ে যায়। ভূত্বকের মধ্যে বেশিরভাগ মৌলই থাকে, কিন্তু জীবদেহ গঠনের জন্য মেন কিন্তু এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই মৌলগুলোরই প্রয়োজন হয়। তাহলে জীবদেহে এদের প্রাধান্য বেশি, আবার ভূত্বকের মধ্যে অন্য মৌলের প্রাধান্য বেশি। তার জন্য কিন্তু জীবদেহ ভূত্বকের গঠনে মৌলের পরিমাণ আলাদা আলাদা হয়। এরপর দেখো আমরা যদি একটা ধান গাছের বীজ পুঁতে রাখি, কয়েকদিন পর কি দেখতে পাবো? সেখান থেকে একটা ধানের চারা গাছ বেরিয়েছে।
দেখো, ধানের বীজ থেকে চারা গাছ বেরোনোর জন্য শক্তি কোথা থেকে আসে? শক্তি আমাদের শর্করা থেকে আসে। শর্করাকে তার জন্য জ্বালানি খাদ্য বলা হয়। গাছ শর্করা তৈরি করতে পারে, সেখান থেকে ওদের নিজেদের বৃদ্ধি ঘটায়, তাহলে বীজ থেকে চারা গাছ বেরিয়ে যায় বৃদ্ধি ঘটিয়ে। তাহলে শর্করার জন্য কিন্তু ধানের বীজ থেকে ধানের চারা গাছ বেরোয়। তার জন্য শর্করাকে মনে রাখবে যে শর্করাকে বলা হয় জ্বালানি খাদ্য। আবার দেখো, চামড়ার নিচে লিপিডের মোটা স্তর থাকলে কি সুবিধা হয়? সজীব কোষে নানা রাসায়নিক পরিবর্তন হয়। আমাদের এই সজীব কোষে বা বিভিন্ন প্রাণীর সজীব দেহে কিন্তু সবসময় কোনো না কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এবং রাসায়নিক বিক্রিয়া হচ্ছে বলে কিন্তু সবসময় রাসায়নিক পরিবর্তন ঘটে। ফলে এই যে লিপিডের স্তরটা থাকে চামড়ার নিচে, সেটা ভেঙে যেয়ে তাপশক্তি উৎপন্ন করে। এবং লিপিডের স্তর তাপের কুপরিবাহী। এই চামড়ার নিচে লিপিডের স্তর থাকলে শীতের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে শীতের দেশে যেসব জীবজন্তু থাকে, যেমন তিমি, শিল, সিন্ধুগোটক, মেরু ভালুক, পেঙ্গুইন, এদের চামড়ার নিচে লিপিডের স্তর থাকে। কারণ এরা শীতের দেশে থাকে, তাহলে এদের শরীরটাকে গরম রাখতে হবে। তাহলে লিপিডের স্তরটা কি কাজ করে? তাপের কুপরিবাহী, অর্থাৎ ওদের শরীর থেকে তাপটাকে বাইরে বেরোতে দেয় না। আবার বাইরে যে এত ঠান্ডা আবহাওয়া, সেখান থেকে শরীরে প্রবেশ করতে পারে না। তার জন্য লিপিডের স্তরটা ওদেরকে শরীরটাকে গরম রাখতে সাহায্য করে। তাছাড়া রাসায়নিক পরিবর্তনের ফলে লিপিডটা ভেঙে যে তাপশক্তি উৎপন্ন করে, সেটাও কিন্তু শীতের দেশের প্রাণীগুলোকে গরম রাখতে সাহায্য করে। তার জন্য কিন্তু এদের মধ্যে লিপিডের স্তরটা থাকে। এরপর দেখি প্রোটিন কি এবং মানুষের দেহে কোন অংশে প্রোটিন থাকে। প্রোটিন হলো এক ধরনের জৈব যৌগ যা জীবদেহের গঠন এবং দেহ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, আমি আগে আলোচনা করলাম যে প্রোটিনটা কিন্তু জীবদেহ গঠন করতেও লাগে এবং জীবদেহ রক্ষা করার জন্য কিন্তু প্রোটিনটা লাগে। আর প্রোটিন এক ধরনের জৈব যৌগ। তাহলে কোথায় কোথায় মানব দেহের প্রোটিন থাকে? চুল, নখ, চামড়া, পেশি, রক্তে, এগুলোতে কিন্তু আমাদের প্রোটিন থাকে। তো মানব দেহে প্রোটিনের দুটি কাজ। প্রোটিন আমাদেরকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে। দ্বিতীয় হচ্ছে রক্তের লোহিত কণিকে হিমোগ্লোবিন নামক যে প্রোটিনটা থাকে, দেহের সব জায়গায় অক্সিজেন পৌঁছে দেয়। তাহলে হিমোগ্লোবিন প্রোটিনটা কিন্তু সব জায়গায় আমাদের শরীরে অক্সিজেন পৌঁছে দেয় শরীরে, তার জন্য আমাদের কিন্তু কোনো অক্সিজেনের অভাব হয় না। প্রোটিন দুটো কাজ দেখলাম। এরপরে আমরা দেখি উৎসেচক আমাদের দেহের কোন কাজে লাগে। উৎসেচক, দেখো, উৎসেচক বা এনজাইম আমাদের শরীরে নানান বিক্রিয়া তাড়াতাড়ি ঘটাতে সাহায্য করে। উৎসেচকের কাজই হচ্ছে কোনো বিক্রিয়াকে ত্বরান্বিত করা, অর্থাৎ তাড়াতাড়ি করে দেওয়া। তাহলে আমাদের শরীরে যে কাজগুলো হয়, যে বিক্রিয়াগুলো হয়, সেগুলোকে উৎসেচক ত্বরান্বিত করে। আমাদের শরীরে কী কী বিক্রিয়া হয়? খাদ্যের পাচন, অর্থাৎ খাদ্যের হজমে উৎসেচক সাহায্য করে, তাড়াতাড়ি করতে সাহায্য করে হজমটা, তাহলে শরীর ভালো থাকবে। বা শরীরের মধ্যে কোনো জীবাণু প্রবেশ করলো, সেটাকে তাড়াতাড়ি মেরে ফেলতে পারে উৎসেচক, সেই কাজটাকেও তাড়াতাড়ি করে দেয়। এবং শরীরে শক্তি উৎপাদনে কিন্তু সাহায্য করে। এই বিক্রিয়াগুলোকে কিন্তু উৎসেচক তাড়াতাড়ি ঘটাতে সাহায্য করে। এরপরে জীবদেহে নিউক্লিক অ্যাসিডের কাজ। যে নিউক্লিক অ্যাসিড পড়লাম আমাদের জীবদেহ গঠনে এবং জীবদেহ রক্ষার জন্য যে প্রয়োজন হয়, তাহলে নিউক্লিক অ্যাসিডের কাজ। নিউক্লিক অ্যাসিড হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর বংশধররা কেমন দেখতে হবে তা ঠিক করে। কোনো উদ্ভিদ বা প্রাণী তার পরবর্তী যে বংশধর, তার পরবর্তী জেনারেশন কেমন দেখতে হবে ঠিক করে, বা কোন জীবের আচরণ কেমন হবে তাও ঠিক করে নিউক্লিক অ্যাসিডের কাজ। এরপরে হচ্ছে দেখো ম্যানগ্রোভ অরণ্যে জন্মানো উদ্ভিদের বৈশিষ্ট্য। ম্যানগ্রোভ অরণ্যে যে উদ্ভিদ জন্মায় তাদের বৈশিষ্ট্য: মাটিতে দৃঢ়ভাবে আটকে থাকার জন্য এদের ঠেসমূল থাকে। এরা যেহেতু জলজ জায়গায় জন্মায়, মাটিটা অতটা শক্ত হয় না, তার জন্য এরা নিজেদেরকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য, যাতে উপরে না পড়ে যায়, তার জন্য কিন্তু এদের ঠেসমূল থাকে। আর বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য শ্বাসমূল থাকে। এরা যেহেতু এরা নোনা মাটিতে বেঁচে থাকতে পারে, তো এরা দেখো নোনা মাটি বা লবণাক্ত মাটিতে থাকে, তো তাহলে সেখানে মাটিতে অক্সিজেনের পরিমাণ সেখান থেকে ওরা নিতে পারে না, তার জন্য এরা বাতাস থেকে অক্সিজেন নেয়, তার জন্য কিন্তু এদের বাতাসে শ্বাসমূল থাকে। এদের উদাহরণ হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া। এরপরে রাতের বেলায় শিকার করতে বেরোনো প্রাণীর বৈশিষ্ট্য। রাতের বেলায় শিকার করতে বেরোয় আমরা সবাই জানি, নিশাচর প্রাণী পেঁচা। এদের বৈশিষ্ট্য কি? এরা রাতের বেলায় দেখতে পায় অন্ধকারে, তাহলে এরা অন্ধকারে পরিষ্কার দেখতে পায় বলেই তো এরা অন্ধকারে শিকার করতে বেরোয়, পেঁচা। এরপর হচ্ছে শুকনো ও গরম অঞ্চলে বেড়ে ওঠা উদ্ভিদের বৈশিষ্ট্য। গরমের দেশে অর্থাৎ মরুভূমি অঞ্চলে বেশি উষ্ণতা ও জলের অভাব সহ্য করতে পারে। মরুভূমি অঞ্চলে তো একদম মরু অঞ্চলে জলই থাকে না, তাহলে এরা জলের অভাব এবং উচ্চ উষ্ণতা সহ্য করতে পারে। এদের পাতা কাটায় রূপান্তরিত হয়। কেন রূপান্তরিত হয় পাতাটা কাটায়? পাতাটা দেখো অনেকটা চওড়া আর কাঁটাটা কি সরু, তাহলে পাতাটা যদি কাটায় রূপান্তরিত হয়ে যায়, তাহলে পাতা থেকে কিন্তু জল বাষ্পীভূত যতটা পরিমাণে হবে, কাঁটা থেকে কিন্তু
হতে পারবে না। তাহলে শরীর থেকে যাতে জলটা না বেরিয়ে যায়, এমনিতে তো জল কম, তাহলে তার মধ্যে যদি জলটা আবার শরীর থেকে বেরিয়ে যায় তাহলে জলের অভাব হয়ে যাবে। তার জন্য যাতে শরীরে জলের অভাব না হয় ওই উদ্ভিদটার, তার জন্য এরা কিন্তু পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে নেয়, তার জন্য যাতে শরীর থেকে জলটা বাষ্পীভূত হয়ে না বেরিয়ে যেতে পারে। আবার গাছগুলির দৈর্ঘ্য ছোট হয়, এরা ছোট হয়, এদের কাণ্ড ও পাতায় শুষ্ক রোম ও মোমের আস্তরণ থাকে, এবং কাণ্ড পাতার মধ্যে কিন্তু মোমের একটা আস্তরণ থাকে, যাতে জল সহজে বাষ্পীভূত হয়ে দেহের থেকে বেরিয়ে যেতে না পারে, তার জন্য কিন্তু মোমের আস্তরণ থাকে। একটা হচ্ছে আমাদের বেশি উষ্ণতায় গরম অঞ্চলে বেড়ে ওঠা একটা গাছ হচ্ছে, উদাহরণ হলো ক্যাকটাস গাছ। তাহলে আমরা চ্যাপ্টারে জীবদেহ গঠনে যে জৈব অজৈব পদার্থের ভূমিকা, সেটা আমরা দুটো ভিডিওতে আলোচনা করলাম। এই চ্যাপ্টারে যে আরও পরবর্তী টপিকগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি।